অফিস থেকে বাড়ি ফেরার পথে যাচ্ছিল। রাতটা ঠান্ডা এবং হালকা বৃষ্টি হচ্ছিল। যখন তে একটি গলির পাশ দিয়ে যাচ্ছিল তখন সে একটি ভারী শ্বাসের শব্দ শুনতে পায়। গলির দিকে তাকিয়ে তার চোখ পড়ে একটি বড় মানুষের উপর, যিনি মাটিতে পড়ে আছে, কষ্ট সহকারে শ্বাস নিচ্ছে। তার কপাল থেকে রক্ত ঝরছিল। এটা দেখে তেয়ের মনে মায়া হলো। সে লোকটিকে উঠে বসালো। আমার কাছ থেকে দূরে থাকো। আপনি আহত, আমাকে সাহায্য করতে দিন। লাগবে না, যাও এখান থেকে। আচ্ছা যাচ্ছি। তেই আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো, পেছনে ফিরে আবার হাঁটতে শুরু করলো। তখনই জংকুক আবার তাকে ডাক দিল, এই মেয়ে, এখানে আসো। কি হয়েছে? তোমার নাম কি? তেয়ং। তুমি আমাকে তে বলেও ডাকতে পারো। আমার ক্ষতটা পরিষ্কার করে দাও। আগে বলেছিলাম, তখন রাজি হও নাই কেন? বেশি কথা বললে এখনই মেরে ফেলবো। যেটা বলেছি সেটা করো। আজকাল মানুষের উপকার করাও বিপদ। তে কিছু না বলে চুপচাপ জংকুকের মাথায় লেগে থাকা রক্ত পরিষ্কার করতে লাগলো। তখন জংকুক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। আচ্ছা, আমাকে বলবেন আপনার সাথে ঠিক কি হয়েছিল? আমাকে ছুরি মারা হয়েছে। কে মেরেছে? শত্রুপক্ষ, কারণ আমি মাফিয়া গ্যাংয়ের লিডার। ওহ, এই জন্যই। আমি বললাম আমি মাফিয়া গ্যাংয়ের লিডার, আর তুমি ভয় পাও নাই? না, আমি ভয় পাই না। আচ্ছা, তোমার এত শত্রু কেন? তারা আমার সম্পত্তি দখল করতে চায়। এজন্যই মধ্যবিত্ত পরিবার বেশি ভালো। মধ্যবিত্ত? আমি জিয়ন জংকুক, একজন সফল বিজনেসম্যান। আমার গাড়ি, বাড়ি, ক্ষমতা সব আছে। এগুলো মধ্যবিত্তদের কাছে থাকে না। হ্যাঁ, বুঝলাম। তুমি তোমার মতোই থাকো। তোমার আর আমার জীবনের মধ্যে অনেক পার্থক্য। ও আচ্ছা, তো তোমার জীবন কেমন শুনি? আমি কথা বলতে ভালোবাসি, আর সেসব মানুষের সাথে থাকি যারা মন খুলে জীবনযাপন করে। বিলাসবহুল জীবন না হলেও প্রিয় মানুষদের সাথে থাকলে প্রতিটা মুহূর্তেই সুন্দর হয়ে যায়। তুমি খুব অদ্ভুত, আর একটা কথা বললে গুলিটা ঠিক তোমার মাথার ভিতরে ঢুকে যাবে। খালি গুলির ভয় দেখাও কেন? এই নাও, তোমার ক্ষত পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যাই। এই উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলো। জীবন নিয়ে এর এই শান্ত কথাগুলো বারবার জংকুকের কানে বাজছিল। নিষ্ঠুর একজন পরিচিত সেই মাফিয়া কিং নিজে নিজে ফিসফিস করে বলতে লাগলো। এই চলে যাওয়ার পর সে দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। তার ফোন বের করে তার কর্মীকে বলল, ওই মেয়েটাকে খুঁজে বের করো। জংকুক হচ্ছে এই শহরে একজন বড় বিজনেসম্যান। সুগা তার বড় ভাই। ছোটবেলায় তাদের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে তারা দুইজন একা বড় হয়। সুগা সবসময় জংকুকের খেয়াল রাখতো। অন্যদিকে তে হচ্ছে একজন সাধারণ গ্রামের মেয়ে। তার বেস্ট ফ্রেন্ড জিমিন। গ্রামে খুব সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিল তারা। দিন কেটে গেল। তার ক্ষত ধীরে ধীরে সারতে লাগলো। আর লোকজন তাকে জানালো তে এর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে এক সপ্তাহ খোঁজাখুঁজি পর তারা তার খোঁজ পেল। স্যার, আমরা ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি। সে এই শহরের পাশে একটা ছোট গ্রামে থাকে। গুড। ড্রাইভারকে বলো এখনই গাড়ি বের করতে, আমি সেখানে যাব। সে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করলো। সেখানে মানুষরা তার দিকে তাকিয়েছিল। জংকুক লক্ষ্য করলো তে জিমিনের সাথে খেলছে। হ্যালো, আবার দেখা হয়ে গেল। আপনি এখানে? তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে হারিয়ে ফেলবো? আমি যখন যেটা চাই তখনই সেটা পাই, আর এখন আমি তোমাকে চাই। গ্রামের সবাই অবাক হয়ে একে অপরকে দেখতে লাগলো। এত বড় মাফিয়া তাদের গ্রামের মেয়েকে নিতে এসেছে, কিন্তু তারা বাধা দিতে পারছে না। তুমি যা চাও তাই পাও, কিন্তু এর মানে এই নয় যে তুমি আমাকেও পাবে। তোমার কাছে দুটো রাস্তা আছে। এক, সুন্দর করে আমার সাথে গাড়িতে উঠো, আর না হলে আমার লোকেরা জোর করে তোমাকে গাড়িতে নিয়ে যাবে। দুটোই তো সেম। হ্যাঁ, দুটোই সেম। শেষ পর্যন্ত তোমাকে আমার সাথে যেতে হবে। আমি যাব না। ড্রাইভার, যাও, ওকে গিয়ে ধরে নিয়ে আসো। এই, আমার বান্ধবী গায়ে হাত দিলে এখনই হাত ভেঙে ফেলবো। এই পিচ্চি, সরো এখান থেকে। আমি শুধু আমার বসের অর্ডার ফলো করছি। বোগাম জোর করে তেকে গাড়িতে নিয়ে বসায়। জংকুক গাড়িতে বসে তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে। ওয়েলকাম ইউর নিউ হাউস। এখন থেকে তুমি এখানেই থাকবে। এখন যাও, রুমে গিয়ে বসো। এই রুমে ঢোকার পর জংকুক বাইরে দিয়ে তাকে লক করে দেয়। তারপর নিজে লোকদের বলে, আমার অনুমতি ছাড়া কেউ এই লক খুলবে না, আর সব সময় তার দিকে নজর রাখবে। আবার কাকে ধরে নিয়ে এসেছিস? তেমন কেউ না, একটা সাধারণ মেয়ে। শুধু শুধু কেন মানুষকে ধরে নিয়ে আসিস? ওকে আমার ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি। বুঝলাম, কিন্তু সাবধানে, মেয়ে মানুষ খুব নরম হয়। চিন্তা করো না, আমি ওকে জোর করব না।
এদিকে গ্রামে জিমিন গিয়ে তেইয়ের মা বাবাকে সব বলে। তার মায়ের কথা শুনে কাঁদতে লাগলো। আয় হায়, আমার মেয়েকে ধরে নিয়ে গেছে, জানি না কি করবে। এই কেউ আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। তুমি কান্না থামাও, আমি দেখছি কি করা যায়। কিছু ঘন্টা এভাবেই কেটে গেল। তেই একা বিছানায় বসে কান্না করছিল। তখন জংকুক ঘরে প্রবেশ করে। সে ঘরে ঢুকে তেইকে কাঁদতে দেখলো। এই কান্না থামাও, তুমি আমাকে এখানে আটকে রেখেছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দাও। না, এখন থেকে তুমি এখানেই থাকবে আমার সাথে। তেই কিছু বলে না, শুধু কান্না করছে। তার কান্না দেখে জংকুকের মায়া লাগে। চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না, কিন্তু যদি পালানোর চেষ্টা করো তাহলে পস্তাতে হবে। আমি কোনো জিনিস না যে তুমি জোর করে রাখবে। আমার যেটা পছন্দ আমি সেটা রেখে দেই। এখন থেকে তোমার এখানেই খাওয়া দাওয়া থাকা সব হবে। যত তাড়াতাড়ি এটা মেনে নেবে ততই ভালো। আমি মেনে নেব না। আমি আগেই বলেছি তোমার আর আমার জীবনের মধ্যে অনেক পার্থক্য, আমরা একসাথে থাকতে পারবো না। আমি এসব কেয়ার করি না, তুমি এখানে থাকবে এটাই শেষ কথা। হ্যাঁ, তুমি কেয়ার করো না, কারণ তুমি নিষ্ঠুর। তুমি শুধু নিজের কথা ভাবো আর কারণ না। হ্যাঁ, আমি নিজের কথা ভাবি, আর এটাই উচিত। তুমি জানো কেউ তোমাকে ভালোবাসে না, সবাই শুধু তোমার ক্ষমতার জন্য তোমার সাথে আছে। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন কেউ ফিরেও তাকাবে না। তাই এর কথাগুলো যেন জংকুকের সহ্য হচ্ছিল না। সে জানে কেউ তাকে ভালোবাসে না, তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। তেইয়ের কথাগুলো তাকে যন্ত্রণা দিচ্ছিল। চুপ করো, না হলে কি? হ্যাঁ, কি করবে? জংকুক তার বন্দুক নিয়ে তেইয়ের কাছে আসতে লাগলো। ঠিক তখনই আওয়াজ পেয়ে সুগা সেখানে চলে আসে। জংকুক থাম। সুগা ছাড় আমাকে, আজকে আমি তাকে মেরেই ফেলবো। শান্ত হও ভাই, একটা মেয়েই তো। এই মেয়ে, পালাও এখান থেকে, না হলে আমার ভাইয়ের থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তেই আর দেরি না করে সেখান থেকে চলে আসে। অনেকক্ষণ একা হাঁটার পর অবশেষে গ্রামে পৌঁছায়। আমার মেয়েকে কেউ এনে দাও। মা, আমি এসে গেছি। তুই এসেছিস? তুই ঠিক আছিস তো মা? তারা তোকে কিছু করেনি তো? না মা, আমি ঠিক আছি। এখন কান্না থামাও। তুই জানিস আমরা কত চিন্তা করছিলাম? জানি রে, তোরাই তো আমার সব। ওই ছেলেটা কেন তোকে নিয়ে গিয়েছিল? আহা, এসব কথা এখন বাদ দাও। মেয়েটা এত কিছু সহ্য করে এসেছে, তাকে বিশ্রাম নিতে দাও তোমরা। মাথা ঠান্ডা কর আমার ভাই, ও শুধু একটা সাধারণ মেয়ে, ওর কথা পাত্তা দিস না। ঠিক বলেছ, ও একটা সাধারণ মেয়ে, ছোট মেয়ে, ছোট ব্রেন। হ্যাঁ, এসব পাগলকে আর বাড়িতে আনবি না। কিছুদিন এভাবেই কেটে গেল। জংকুক তার বিজনেসের কাছে মন দিল। তার নিষ্ঠুরতা সবার সাথে বাড়তে লাগলো। কিন্তু যখনই তেয়ের বলা কথাগুলো মনে পড়তো, সে মনে মনে কষ্ট পেত, যেন সে এই সত্যিটা থেকে পালাতে চাচ্ছে। একদিন রাতে জংকুকের ঘুম আসছিল না, তাই সে তেয়ের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। কাউকে কিছু না বলে একা একা বাইরে চলে গেল। রাতের বেলা নীরব গ্রামে গিয়ে চুপচাপ তেয়ের দরজার সামনে দাঁড়িয়েছিল। ভেতর থেকে হাসির শব্দ আসছিল। ঠিক তখনই দরজা খুলে যায়। আপনি এখানে? হ্যাঁ, মানে কিছু বলবেন? আসলে সেদিন তোমার সাথে যে রাগারাগি করলাম সেটা ঠিক হয়নি। সেজন্য কি সরি বলতে এসেছেন? না, আমি কেন সরি বলবো? তুমি আমাকে রাগিয়ে দিয়েছো, এটা তোমার দোষ। বুঝলাম। হ্যাঁ, এটা বলতে এসেছিলাম। এখন আমি যাই। আপনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, মানে এখন আপনি আমাদের অতিথির মতো, আর আমরা আমাদের অতিথিদের খালি পেটে বিদায় করি না। তাই আপনি ভেতরে আসেন। আমি আসবো তোমার বাসায়? হ্যাঁ, আসেন। আপনার মতো এত বড় বাড়ি আমাদের নেই, কিন্তু আমাদের মন অনেক বড়। আমাকে নিয়ে মজা করছো? না, যেটা সত্যি সেটাই বললাম। কে এসেছে রে? বিজনেসম্যান জিয়ং জংকুক এসেছে। তো তুমি আবার? চিন্তা করো না, সে শুধু তার ভুল বুঝতে পেরে এখানে এসেছে। ও, ভেতরে আসো বাবা। জংকুক ভেতরে তাদের ঘরে আসে। সেখানে বসে সে তাদের সাথে কিছুক্ষণ কথা বলল। তুমি পাশের শহরে অনেক বড় বিজনেসম্যান, তাই না? তোমার বাবা মা কেমন আছেন? প্রশ্নটা শোনা মাত্রই জংকুক থেমে গেল। বুকে যন্ত্রণা থাকা সত্ত্বেও ছোট্ট হাসি দিয়ে বলল, আমার বাবা মা নেই। আমি যখন ছোট ছিলাম তখন তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আমার ভাইয়ের সঙ্গে থাকি। কথাটা শুনে তে চুপ হয়ে গেল। সেদিনের ব্যবহারের জন্য তার খারাপ লাগলো। তার বাবা মা নেই, আর আমি সেদিন তাকে কত কিছু বললাম। এবার আমি যাই আন্টি। এত রাতে একা যাবে? আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই যেতে পারি। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, একা গেলে বিপদ হবে।
এমনিতেও আপনার শত্রুর অভাব নেই। আমি যেতে পারবো, জেদ করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ড্রাইভারকে ফোন করছি, সে এসে নিয়ে যাবে। জংকুক ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলল। আপনার লোক আসা পর্যন্ত চলেন আমরা ছাদে গিয়ে বসে থাকি। এত রাতে ছাদে যাবে? হ্যাঁ, কেন, গেলে কি হয়েছে? ঠিক আছে চলো। ছাদে ঠান্ডা বাতাসে পূর্ণিমা চাঁদের নিচে তারা দুজন বসে আছে। সেখানে জংকুক ঠান্ডায় একটু কুঁচকে পড়ে। আপনার কি ঠান্ডা লাগছে? এই নেন, এই চাটা খেলে ভালো লাগবে। আমি ঠান্ডা সহ্য করতে পারি। জানি আপনার তো সবসময় এসির নিচে থাকার অভ্যাস। আবার আমাকে নিয়ে মজা করছো? না, মজা করছি না, আমি একটা কথা বলতে চাই। বলো। আমি জানতাম না আপনার বাবা মা। থাক, কিছু বলতে হবে না। সরি, আসলে সেদিন আমারই ভুল ছিল। না জেনে আমি কত কিছু বলে ফেললাম। তোমার দোষ ছিল না, আমি তো তোমাকে জোর করে নিয়ে গিয়েছিলাম, তাই তুমি বলেছো। তোমার আগের রাগটা এখন অনেক কমে গেছে, তাই না? আমি এখনো আগের মতো রাগী, তবে তুমি সামনে আছো বলে। এই তোরা নিচে আয়, জংকুকের লোক এসেছে। আমাকে এখন যেতে হবে, এই নাম্বারটা রাখো। নাম্বার কেন? এভাবেই কথা বলতে পারবো। আচ্ছা। জংকুক তারপর নিচে নেমে তার ড্রাইভারের সাথে বাসায় চলে গেল। বাসায় ঢুকতেই দেখে সুগা সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে কই গিয়েছিলি? কোথাও না, একটু হাঁটতে বেরিয়েছিলাম। তুই কি পাগল? যদি লিসা বা তার কোনো লোকেরা তোর ক্ষতি করতো তাহলে? তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, প্লিজ এমন আর করিস না। ঠিক আছে ভাইয়া। কিছুদিন এভাবেই কেটে গেল। জংকুক তেয়ের সাথে ফোনে কথা বলতো। তার রাগ আগের তুলনায় এখন অনেক কমে গেছে। এখন ধীরে ধীরে সবার সাথে কথা বলতে শুরু করেছে। একদিন আবার জংকুক রাতে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। রাতে গ্রাম পুরো অন্ধকার ছিল। জংকুক চুপি চুপি তেয়ের বাসায় গিয়ে জানালায় উকি দিয়ে তাকে দেখতে লাগলো। তে ঘুমিয়ে আছে, জানালা দিয়ে চাঁদের আলো তার মুখে পড়ছিল, যার কারণে তাকে দেখতে আরো সুন্দর লাগছিল। জংকুক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই জিমিন পেছন দিয়ে এসে একটা বস্তা জংকুকের মুখে পড়িয়ে দেয়। এই কে, কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখো আমি একটা চোর ধরেছি। গ্রামবাসীরা সবাই লাঠি নিয়ে সেখানে আসে। জংকুকের মুখে বস্তা পরানো ছিল বলে কেউ চিনতে পারে না। সবাই মিলে উড়াধুরা পেটাতে শুরু করে তাকে। এর মধ্যেই সুগা সেখানে চলে আসে। আরে এটা আমার ভাই, ছাড়ো তাকে, ছাড়ো। তুই কে? নিশ্চয় চোরের বন্ধু, তাই না? এই ওকেও পিটাও, ধরো সবাই মিলে, ধরো। ছাড়ো, আমি চোর না। তাদের এসব আওয়াজে তেয়ের ঘুম ভেঙে যায়। সে বাইরে গিয়ে দেখে সবাই মিলে কিছু লোককে পেটাচ্ছে। এটা কে রে? চোর, তোর জানালাতে উকি দিচ্ছিল, আমি হাতে নাতে ধরেছি। এই জংকুকের চিৎকারের আওয়াজ শুনে বুঝে যায় যে এটা আর কেউ না, জংকুক। সে তাড়াতাড়ি সবাইকে থামায়। আরে থামো থামো, সে চোর না। কি বলছিস? তাহলে এটা কে? জিমিন তার মাথা থেকে বস্তাটা সরায়। সবাই দেখতে পেল এটা আর কেউ না, মাফিয়া বস জংকুক। এটা দেখে সবাই পালাতে শুরু করলো। জিমিন আমাদেরকে পেটানোর জন্য প্ল্যান করছে, তাড়াতাড়ি পালাও সবাই। আয় হায়, মাফিয়াকে পিটিয়েছি, এবার আমার কি হবে? এবার তোমাকে আমার সাথে যেতে হবে। মানে? মানে তোমাকে বন্দি করে রাখবো। জংকুককে ধর। এদিকে জংকুক লজ্জায় লাল হয়ে আছে। এত রাতে তেকে দেখতে এসে ধরা খেয়ে গেছে। সে লজ্জায় দৌড়াতে থাকে। আরে আমাকে একা ফেলে কোথায় গেলি? তবে হেই বিউটিফুল, মানে বুড়ি, তোকে আমি পরে দেখব। দাঁড়া ভাই, আমি আসছি। এই দুইটা এখানে কেন এসেছিল রে? আমি জানি না। ওই জংকুক তোর জানালায় উকি দিচ্ছিল। সত্যি করে বলতো, কিছু কি চলছে? আরে না, তেমন কিছু না। তাহলে ভালোই। আচ্ছা তুই ঘরে যা, আমিও যাই। এদিকে বাসায় ফেরার পর জংকুক সোজা রুমে চলে যায়। মনে মনে ভাবতে থাকে, ইস, তে এবার আমার ব্যাপারে কি ভাববে? হ্যালো ম্যাম। কি খবর পেলে বলো? একেবারে তাজা খবর পেয়েছি, আপনি শুনলে খুশি হয়ে যাবেন। কথা না বাড়িয়ে যেটা বলতে চাও তাড়াতাড়ি বলো। জংকুক স্যার তো একটা মেয়েকে পছন্দ করে, আমাদের পাশের গ্রামেই সে মেয়েটা থাকে। গুড, সামনের মাসে তোমার বেতন বাড়িয়ে দেব, এখন রাখো। কি বলেছে সে? জংকুক একটা মেয়েকে পছন্দ করে। ও, এটা তো ভালো, এই সুযোগটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, জংকুকের কোনো দুর্বলতা নেই, সে কাউকে নিজের কাছে আসতে দেয় না। কিন্তু যদি ওই মেয়েটাকে পছন্দ করে থাকে তাহলে এটা আমাদের কাছে ভালো সুযোগ হবে। ওকে এখানে বন্দি করে আনবো, তারপর জংকুকের কাছ থেকে প্রপার্টি কেড়ে নেব। ভালো আইডিয়া। তো আমরা কখন যাব?
কাল সকালে যাব, বোগাম আমাদের নিতে আসবে। তারপরের দিন সকালে লিসা আর জেনি তাদের গ্রামে পৌঁছায়। জোর করে তেকে নিজের সাথে নিয়ে বেসমেন্টে বন্দি করে রাখে। এই মেয়ে, আরেকটা কান্নার আওয়াজ পেলে মেরে ফেলবো তোকে। তাড়াতাড়ি জেকিকে ফোন করে বল তার ভালোবাসা আমাদের কাছে বন্দি। বলা লাগবে না, আমি চলে এসেছি। ও, এত তাড়াতাড়ি খবরও পেয়ে গেছো? তোমাদের শত্রুতা আমার সাথে, ওকে কেন ধরেছো? ছেড়ে দাও ওকে। এত সহজে ছাড়বো না, আগে প্রপার্টি দাও তারপর ছাড়বো। সেটা সম্ভব না। ঠিক আছে, তাহলে তোমার প্রিয়তমা এখন ওকে ছুঁড়ে হাত কেটে ফেলবো। এরপর লিসা তেকে একটা জোরে থাপ্পড় মারে, যার ফলে জঙ্কুকের চোখ রাগে লাল হয়ে যায়। সে নিজের বন্দুক বের করে লিসাকে মারতে আসে। সে সময় তার লোকেরা জঙ্কুককে আক্রমণ করে। কিছুক্ষণ এভাবে লড়াই করার পর সে অবশেষে তেইয়ের কাছে আসে। জঙ্কুকের ঠোঁট কেটে গেছে, তার মাথা থেকে রক্ত ঝরছে, শার্ট ঘামে ভিজে গেছে। তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। সে তাড়াতাড়ি তেইয়ের হাত থেকে দড়ি খুলে তাকে মুক্ত করে। ঠিক সে সময় লিসা সামনে পড়ে থাকা বন্দুক তুলে জঙ্কুককে শুট করতে লাগলো। সুগা আর জিমিন ততক্ষণে পুলিশ নিয়ে এসে গেছে। লিসা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি জঙ্কুককে গুলি করে। গুলিটা জঙ্কুকের হাতে লাগে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। জঙ্কুক, জঙ্কুক! সুগা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল দাও। এরপর জঙ্কুককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তেই, জিমিন আর সুগা বাইরে অপেক্ষা করছিল। কান্না থামা, সে ঠিক হয়ে যাবে। জঙ্কুক এখন অজ্ঞান হয়ে আছে, আপনারা চাইলে তার সাথে দেখা করতে পারেন। এই রুমে ঢুকে জঙ্কুককে অজ্ঞান অবস্থায় দেখে আবার কান্না করতে লাগলো। সব আমার কারণে হয়েছে, তুমি আমাকে কেন বাঁচাতে আসলে? আই লাভ ইউ জঙ্কুক, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। জঙ্কুক হঠাৎ করে মাথা নাড়লো, তারপর ধীরে ধীরে চোখ খুলে। তুমি কি বলেছো? তুমি ঠিক আছো? আমি কত ভয় পেয়েছিলাম জানো। তুমি ওই সময় কি বললে? কি বললাম? কিছুই তো না। না, তুমি আই লাভ ইউ বলেছিলে। তো তুমি কিভাবে শুনলে? তুমি তো অজ্ঞান ছিলে। আমার হোশ ছিল, শুধু হাত পা নাড়াতে পারছিলাম না। এটা কি সত্যি? হ্যাঁ। তাহলে আবার বলো। কেন? আমি আবার শুনতে চাই। আই লাভ ইউ। আহাম আহাম, আমি কি মাঝখানে এসে পড়লাম নাকি? হ্যাঁ, পরে আসিস, এখন যা। কি বললি? তুই একা তাকে বাঁচাতে গেলি। আমি যদি না আসতাম তাহলে তোর কি হতো? আর এখন তুই আমাকে চলে যেতে বলছিস? আমার তখন মাথা কাজ করছিল না, তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম, তাই তোকে জানাতে পারিনি। যদি তোর কিছু হয়ে যেত তাহলে? তুই থাকতে আমার কিছু হবে না ভাইয়া, আমি জানি। আচ্ছা, তোমাদের ইমোশনাল ড্রামা বন্ধ করো। তে, আমি যা শুনলাম তা কি সত্যি? বারবার কেন একই কথা তোমরা জিজ্ঞেস করছো? কারণ আমরা কনফার্ম হতে চাই। হ্যাঁ হ্যাঁ, সত্যি। ওএমজি, বড়লোক মাল, মানে বড়লোক দুলা ভাই। এই যে মিস, আপনি যে ওই দিন আমাদের গণধোলাই দিয়েছিলেন, সেটার হিসাব এখনো বাকি আছে। আরে ওটা ভুলে যান। না, আমি হিসাব বরাবর করব। এই তুই এখানে থাক, আমি বাসায় যাই, না হলে যদি আমাকেও তোর মতো তুলে নিয়ে যায়। আরে কিছু করবে না, তুই থাক। না, আমি অনেক কিছু করব। তুই থাক বাবা, আমি যাই। বাই।